বাজারে সিন্ডিকেটের প্রভাব কমাতে কঠোর অবস্থানে সরকার। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, চাঁদাবাজি কমলে নিত্যপণ্যের দাম কমবে। শনিবার শেরেবাংলা নগরে বিআইজিএম এর সভা শেষে তিনি এসব কথা বলেন। বাজারে নিত্যপণ্যের দাম অনেকদিন ধরেই চড়া। পণ্যের লাগামহীন দামের জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন অনেকে। হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ থাকলেও মুখ বদল করে তা আবার সক্রিয় হতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতারা বলছেন, ছাত্র জনতার উপস্থিতিতে বাজারে সিন্ডিকেট আর চাঁদাবাজি না থাকায় দাম কিছুটা কমলেও তা আবার বাড়তে শুরু করেছে। জাস্ট সিন্ডিকেট রাত্রেবেলা হয়, দিনে হয় না। ছাত্র থাকার কারণে দিনে হয় না। এটা সরকার বদলাইছে, কিন্তু স্থানীয় লোকজন যারা ব্যবসায়ী তাদের তো মনটা তো বদলায় না। এখানে যারা নিয়ন্ত্রণ করতো তারা তো এখান থেকে চলে যায়। বন্যার সিজন এখন, সবজিতেও এখন মৌসুম হইলেও আপনার শীত মৌসুম, তখন সবজি কম রেটে পাওয়া যায়, চতুর্দিকেই করে, সব এলাকাতে করে। এদিকে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। হুঁশিয়ারি দেন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার। বাজারে এটা আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাথে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। আলু ও পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক কমিয়েছে এনবিআর, তবে বাজারে এখনো এর কোনো প্রভাব পড়েনি। ফলে চড়া দামি পণ্য দুটি কিনছেন ক্রেতারা। রাজধানীতে প্রতি কেজি আলু 60 টাকা এবং পেঁয়াজ 115 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল 15 বছর একের পর এক অনিয়মে ভঙ্গুর ব্যাংক ও আর্থিক খাত। বিশ্লেষকেরা বলছেন, সব অনিয়মই হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায়, যাতে আরও দুর্বল হয়েছে এ খাত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এ খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। গেল 15 বছরে ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে লাগামহীন। বিশ্লেষকদের মতে এ খাত দুর্বল হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে খোদ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক। তারা বলছেন, সাবেক আমলা ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার গভর্নরের দায়িত্ব পাওয়ার পর ব্যাংক খাতের অবস্থা আরও ভঙ্গুর হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ঋণ পুনঃতফসিলের সুযোগ, সুদ হারের সীমা বেঁধে দেয়া, সিআরআর সংরক্ষণের হার কমানো, ব্যাংকে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার মতো স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয় বিভিন্ন গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে। বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে হয়েছে নানা কারসাজি ও পাচারের মতো ঘটনা। ঋণ শোধ না করেও কাগজে কলমে খেলাপি মুক্ত থাকার সুযোগ পেয়েছেন কিছু ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংক শুধু দায়ী না, কেন্দ্রীয় ব্যাংক উৎসাহিত করছে। কেন্দ্রীয় ব্যাংকের এগুলো এই সমস্ত ব্যাপারে আপনার কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন ছিল। পারুক না করো, অ্যাটলিস্ট তারা যে হস্তক্ষেপ করতে পারে সেই ধরনের কিছু প্রমাণ রাখা উচিত ছিল। সুশাসন, অভ্যন্তরীণ সুশাসন কিংবা নিরীক্ষকদের কাজ, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিরীক্ষা, টাকা কোথায় গেল, টাকা কিভাবে ব্যবহৃত হলো, এত টাকা দরকার ছিল কিনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এস মনসুর। তিনি জানান, ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করতে না পারে সেজন্য সংস্কার করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকেও। রিফর্মের পার্ট হিসেবে কিন্তু সেন্ট্রাল ব্যাংকেও আমাদেরকে রিফর্ম করতে হবে। দায়বদ্ধতা, আমি অ্যাবসলিউটলি এগ্রি করি, দায়বদ্ধতা সেন্ট্রাল ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই আছে, এটা থাকতেই হবে, এবং সেখানে সেন্ট্রাল ব্যাংকের ফেলিওর অবশ্যই হয়েছে। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে সংস্কার হতে হবে টেকসই ও জনবান্ধব। একই সাথে অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ দেন তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্টে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের 8 শিক্ষার্থী সহ অন্তত 11 জন নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 4 জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দিন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে বলেন, আইসিইউতে চিকিৎসাধীন 4 শিক্ষার্থীর মাথায় গুলি লেগেছিল, তাদের অবস্থা উন্নতির দিকে বলেও জানান তিনি।
এর আগে 8ই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ডক্টর ইউনূস। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করতে কালই কমিটি হচ্ছে। নির্মাণ কাজ শুরু হবে আগামী সপ্তাহে। দুপুরে 3 উপদেষ্টা ভবনটি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা জানান। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিশ্ববাসীকে ফ্যাসিবাদ সরকারের শেষ পরিণতি জানাতে ছাত্র জনতার আন্দোলনের নিদর্শন তুলে ধরা হবে এ জাদুঘরে। এই তারকাটা আর লাল ইটের দেয়ালে বেষ্টিত ছিল দেশের অন্যতম সুরক্ষিত স্থান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন। ক্ষমতার অপব্যবহারের ফলে যা পরিণত হয় ছাত্র জনতার চক্ষুশূলে। অবশেষে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান হয়। বিজয়ের দিন অনেকেই উল্লাসে ঢুকে পড়েন গণভবনে, কেউ আবার ঘটান ক্ষোভের বহিঃপ্রকাশ। সেখানের অনেক কিছুই পরিণত হয় ধ্বংসস্তূপে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর শনিবার ভবনটি পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। আগামী সপ্তাহের মধ্যে জাদুঘর নির্মাণ কাজ শুরুর আশ্বাস দেন তারা। কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের শেষ পরিণতি কি হয় পৃথিবীর বুকে সেই নিদর্শন তুলে ধরবে এই জাদুঘর। এই অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে। জাদুঘর নির্মাণে দেশ বিদেশের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হবে, তবে যতটা সম্ভব ভবনটিকে রাখা হবে অপরিবর্তিত। বড় কোনো ধরনের পরিবর্তন করতে গেলে সেই স্মৃতিটা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে। এজন্যই অবশ্যই এই গণভবনকে বর্তমানে আদলে রেখেই কিভাবে জাদুঘরটা করা যায় এবং গণপরিসর হিসেবে এটাকে ডিজাইন করা, যেটা শুধু জাদুঘর এবং গণপরিসর এই দুটোকে একসাথে মিলে পরিকল্পনা করতে হবে। গত 16 বছরে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন। দেশের তরুণ প্রজন্ম চায় নতুন করে এই দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হোক। তাই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি হিসেবে এই গণভবনকে দেখতে চান তারা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্তে ফেলানির মতো হত্যা আর দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব। ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। এ সময় দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তী সরকার। জাতীয় সংগীত ইস্যুতে একথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। সকালে রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকারে কাজ করছে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদ্রাসার শিক্ষার্থীরা, তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের সংখ্যালঘুদের উপর হামলার কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে সেগুলোর মূল কারণ ছিল রাজনৈতিক, ধর্মীয় নয়। আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরাও পাহারা দেবে বলে জানান ধর্ম উপদেষ্টা। এগুলো একটা বিতর্ক সৃষ্টির প্রয়াস। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। বিএনপির শীর্ষ 6 নেতা সহ 8 জনকে অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মানি লন্ডারিং এর অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া
বিএনপি নেতারা হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এছাড়াও অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক শীর্ষ নেতা এম মোর্শেদ খান এবং আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল ও তাফসির আওয়াল। দুদক জানিয়েছে, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। আওয়ামী লীগের হাতে 127 বিএনপি নেতা কর্মী সহ হাজারো মানুষ খুন হয়েছেন, একথা জানিয়েছেন বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এসব মানুষ হত্যার জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন তিনি। 4 বছর কারাবরণ শেষে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে গণসংবর্ধনায় এসব কথা বলেন হাবিব। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবরণ করেছেন, কিন্তু মাফিয়া সরকারের কাছে নতি স্বীকার করেননি। মাগুরায় অনুষ্ঠিত হলো সনাতনী হিন্দু সুরক্ষা সম্প্রীতির সমাবেশ। দুপুরে শত্রুজিৎপুরে মহাশ্মশান আশ্রম ও পয়ারি হাজরাতলা মন্দির কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির শিকার হয়েছে হিন্দু সম্প্রদায়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি সরকার গঠন করলে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। মাথায় রাখবেন, আমরা আইন হাতে তুলে নেব না। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা, রূপান্তরের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আমাদের আবার নতুন করে শুরু হবে। এই দেশ হবে জনতার গণতান্ত্রিক দেশ, এই দেশ হবে জাতীয় সমস্ত প্রকার আধিপত্যবাদ মুক্ত, সমস্ত বৈদেশিক শোষণ আধিপত্য মুক্ত একটি বাংলাদেশ। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এ আদেশ দেয়। এর আগে বাড্ডা থানার হৃদয় আহমেদ হত্যা মামলায় 3 দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। অসুস্থতা এবং বিশিষ্ট ব্যবসায়ী বিবেচনায় জামিন ও কারাগারে বিশেষ সুবিধা চেয়ে আবেদন করেন দিলীপ কুমার আগরওয়ালার আইনজীবী। পক্ষান্তরে জামিন বাতিল চান প্রসিকিউশনকে সহায়তা করা আইনজীবীরা। উভয় পক্ষে শুনানি শেষে দিলরুবা আফরোজ তিথির আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। আট ঘন্টা পর রাজধানীর শাহবাগ ছাড়ল চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে থাকা আন্দোলনকারীরা। এ সময় তারা আবারও কাল সকাল 10টায় শাহবাগে অবস্থান করবেন বলে ঘোষণা দেন। এর আগে দুপুর 1টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরির প্রত্যাশীরা। সড়ক অবরোধের কারণে সবগুলো সড়কে দেখা দেয় তীব্র যানজট। আন্দোলনকারীরা বলছেন, 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে 35 বছর। বেশ কিছু দেশে কোনো বয়সসীমাই নেই। ভারত সহ উন্নত দেশগুলো অনেক গবেষণা করেই আন্তর্জাতিক মানদণ্ড মেনে বয়সসীমা ন্যূনতম 35 বছর করেছে। নতুন বাংলাদেশে এই বৈষম্য মানেন না বলেও জানান তারা। সড়ক অবরোধের আগে বেলা 11টার দিকে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধরা। সমাবেশে সারা দেশের চাকরি প্রত্যাশীরা অংশ নেন। আমাদের সরকারি চাকরিতে বয়স 35 করা হোক, এই লক্ষ্যে আমরা আজকে 12 বছর পর্যন্ত সংগ্রাম করে আসছি। আমাদের সংগ্রামে কোনো ডাকে সাড়া দেয়নি। এখানে প্রত্যেকটা অংশগ্রহণকারী এক একজন লিডার, প্রত্যেকে সাধারণ চাকরি প্রত্যাশী। সরকারের উচ্চ মহল থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো আশ্বাস বা আমাদের সাথে সাক্ষাৎ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ব্লকে ছাড়ব না। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় শিপ ব্রেকিং ইয়ার্ড এসএন কর্পোরেশন বন্ধের নির্দেশ দিয়েছে শিল্প উপদেষ্টা। এছাড়া ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। এদিকে বিস্ফোরণে দগ্ধ 12 জনের মধ্যে আশঙ্কাজনক 7 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রতিদিনের মতো শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিল শ্রমিকরা। শনিবার দুপুরে জাহাজের পাম্প রুমে লোহার পাত কাটার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন 12 শ্রমিক। ফায়ার সার্ভিসের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ড্রাম পাল্টাইতে গেছি, আসুক তো বাস্ট হয়ে গেছে, সব জায়গায় দোয়া হয়ে গেছে। তারপর কোথায় কি হয়েছে আমি বলতে পারি। বাসা প্রায় পাশাপাশি। এখন ফোন আমার ফোন দিয়ে বললো আব্বু একটু সমস্যা হয়ে যায়, তুই একটু মেডিকেলে যা। এটুকুন আমি জানি, তারপর মেডিকেল চলে আসি। আমি অত কিছু জানি না খেতে কি হয়েছে। দগ্ধ সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বার্ন ইউনিটে আইসিইউ সুবিধা না থাকায় আশঙ্কাজনক কয়েকজনকে পাঠানো হয় ঢাকায়। ওরা ম্যাক্সিমাম আইসিইউ সাপোর্ট লাগবে, তারপর রেসপিরেটরি যেটা আমরা বলি শ্বাসনালী, ওটা পুরাটা ইনহেলেশন হয়েছে, প্রদাহ যেটাকে বলা হয় ওটা করা হয়। দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকদের সংগঠন। এটার বিষয়ে আমি এখন এটা তদন্তের বিষয় আছে, তবে বার্ন কেস যারা ঢাকা যাবে সবাই বার্ন কেস, এবং স্বাভাবিক কাজের মধ্যে এই বার্নের ঘটনাটা অগ্নির ঘটনাটা ঘটছে আর কি। আহত শ্রমিকরা সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে প্রায় 1 বছর ধরে কাজ করছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিক অসন্তোষ এবং বহিরাগতদের তৎপরতায় 3 দিন বন্ধ থাকার পর সকাল থেকে চালু হয়েছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা। কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, তবে মালিক পক্ষের দাবি পোশাক খাতকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে। গত কয়েকদিনে শ্রমিক অসন্তোষ ও বহিরাগতদের তৎপরতায় অশান্ত হয়ে ওঠে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সকাল থেকে কারখানায় আসতে থাকে পোশাক শ্রমিকরা। বিজিএম এর সিদ্ধান্ত ও নিরাপত্তার আশ্বাসে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা। গাজীপুরের 2072টি কারখানার মধ্যে 90 ভাগ কারখানা খুলেছে সকাল থেকে। আমাদের তো স্থায়ীভাবে কোনো বাড়ি নেই, দেখা যায় মাস শেষে বাড়ি ভাড়া দিতে আমরা ধিমশিম খেয়ে যাব। পোশাক কারখানা বদ্ধ হলে এরকম ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব। বহিরাগত লোকজন এসে গেটের সামনে অনেক ভিড় করতেছে, অনেক লোক জামায়াত হইতেছে একসঙ্গে, আমরা অনেক আতঙ্কে আছি। মালিক পক্ষ জানায় চাকরির দাবি করে একদল বহিরাগত পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা এখনো করে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা করছে তাদের মধ্য থেকে আমরা কিছু বিষয় আমরা পয়েন্ট আউট করেছি, যেগুলো হচ্ছে হয়তো 10 জন গন্ডগোল করতেছে, তাদের মধ্যে আমরা বলতেছি যে ঠিক আছে তোমাদের সিভি দাও, তোমাদের চাকরি দিব। তো তার মধ্যে 9 জনই সরে যাচ্ছে, কারণ সে আসলে প্রকৃতপক্ষে শ্রমিক না, কোনো জায়গায় কোনো ফ্যাক্টরিতে সে কখনো কাজ করেনি। উচ্ছৃঙ্খলতাই তার মূল উদ্দেশ্য। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভারের বেশিরভাগ কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। শিল্পাঞ্চলের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা সহিংসতা নাই। আজকে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, র্যাব, বিজিবি সকলেই আমরা দায়িত্ব পালন করছি এই এলাকায় সকাল থেকে ভোরবেলা থেকেই। তবে সাভারের বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বিভিন্ন দাবি জানিয়ে বেলা 11টার পর আবার ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। অর্থনৈতিক সংকট সহ নানা কারণে 13টি কারখানার উৎপাদন এখনো বন্ধ রয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রমিক অসন্তোষে এখনো বন্ধ রয়েছে কমপক্ষে 15টি ওষুধ শিল্প কারখানা। শনিবার কয়েকটি কারখানায় উৎপাদন শুরু হলেও বন্ধ রয়েছে স্কয়ার, ইনসেপ্টা, হেলথ কেয়ারের মতো বড় প্রতিষ্ঠানগুলো। শ্রমিক আন্দোলনে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে টালমাটাল সাভার, আশুলিয়া, গাজীপুরের বিভিন্ন ওষুধ কারখানা। মালিকদের দাবির মুখে কারখানাগুলোর প্রবেশ মুখে সেনা মোতায়েন হলেও কমেনি অস্থিরতা। ওষুধ শিল্প সমিতির নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান জানান, ইনসেপ্টা, জেএমআই, হেলথ কেয়ার সহ প্রায় 15টি ওষুধ কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা। শ্রমিকদের দাবির মুখে বেশিরভাগ কারখানায় এমন কিছু কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে যাদেরকে ছাড়া কারখানা চালানো অসম্ভব। জিম্মি করেও পদত্যাগ করানো হয়েছে। শিগগিরই কারখানা চালুর বিষয়ে সব মহলের সাথে আলোচনা চলছে। নতুন করে সহিংসতার ঘটনায় আবারও উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। সেখানকার জিরিবাম জেলায় 2টি সম্প্রদায়ের মধ্যে গোলাগুলিতে অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে শনিবার সকালে জিরিবামের একটি বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে বিরোধী সম্প্রদায়ের কয়েকজন বন্দুকধারী। এরপরই তাদের সাথে ওই এলাকার সাম্প্রদায়িক ব্যক্তিদের ব্যাপক গোলাগুলি হয়। এর আগে শুক্রবার বিষ্ণুপুর জেলার 2টি স্থানে রকেট হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 1 জন নিহত এবং 5 জন আহত হয়।
বিধিমালা বাতিল না করলে হাতি দিয়ে চাঁদা তোলা বন্ধ সম্ভব নয়। লালন পালন করার নামে লাইসেন্স নিয়ে হাতি ব্যবহার করা হচ্ছে সার্কাস ও সড়কের চাঁদা তোলায়। এ কাজে প্রশিক্ষণের নামে চলে নিষ্ঠুরতা। প্রাণী গবেষকরা বলছেন, বিধিমালা বাতিল করে ব্যক্তি পর্যায়ের হাতির আশ্রয়কেন্দ্র গড়ে তোলা সম্ভব। এতে বন্ধ হবে হাতির প্রতি নিষ্ঠুরতা। 17 বছর বয়সী নিহার কলিকে কুমিল্লার মহাসড়কে বেদম প্রহার করে মাহতো। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বন বিভাগ ও প্রাণী অধিকার কর্মীদের চেষ্টায় শনিবার সেই আলোচিত হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়। নিহার কলির মতো নগর ও গ্রামে চাঁদা তোলার কাজে ব্যবহার হচ্ছে স্থলভাগের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীকে। ছোটবেলা থেকেই প্রশিক্ষণের নামে চলে নিষ্ঠুর হাঁদানি প্রথা, আর এসবই করা হচ্ছে হাতি লালন পালন বিধিমালার আলোকে। বন বিভাগ কিন্তু এত বছরও এদের কোনো তালিকা ধরে ধরে টান দেয়নি আপডেট নেওয়ার জন্য। এই সব কিছুই হচ্ছে আপনার এই রাজনৈতিক প্রভাব। এর কারণে এরা এই কাজগুলো চালিয়ে গেছে চোখের সামনে দিয়ে। না পুলিশ তাদেরকে আটকিয়েছে, না বন বিভাগ তাদেরকে জবাবদিহিতার মধ্যে এনেছে। গবেষকেরা বলছেন, পাহাড়ে গাছের গুড়ি টানা, সার্কাস ও পথে পথে চাঁদা তোলার কাজে ব্যবহার হচ্ছে হাতি। এতে আহত হয়ে প্রতি বছর মারাও পড়ছে। অথচ অসহায় এই হাতি রক্ষায় 1975 সালে শ্রীলঙ্কার পিন্নাওয়ালায় এলিফ্যান্ট অরফানেজ গড়ে তোলা হয়। 25 একরের এই আশ্রয়কেন্দ্রে কয়েকশো হাতি রক্ষা করা হচ্ছে। এগুলোর জন্য আলাদা ক্যাপটিভ এনভায়রনমেন্ট তৈরি করে সেমি ন্যাচারাল কন্ডিশন বলবো আমি, সেমি ন্যাচারাল কন্ডিশন তৈরি করে সেখানে রেখে লালন পালন করে কিছু সময় লালন পালন করে তারপরে এদেরকে ফরেস্টে আবার ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এইগুলো করতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্টকে আন্তরিক হতে হবে। সামুদ্রিকর প্রকল্প হয়েছে যেটা আপনার মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর করতেছে, কিন্তু হাতির জন্য আজ কোনো প্রকল্প নেই। তো আমার আহ্বান থাকবে, আমাদের যেমন ক্যাপটিভ এলিমেন্টকে সুরক্ষা করতে হবে এবং জঙ্গলি হাতিকে সুরক্ষা করার জন্য যে আমাদের এলিমেন্ট রেসপন্স টিম যেগুলো আছে এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। গেল কয়েক দশকে ব্যক্তি পর্যায়ে 38টি হাতির লাইসেন্স দিয়েছে বন বিভাগ। অথচ আইইউসিএনের হিসাব বলছে 2016 সালেই ব্যক্তি পর্যায়ে 80টি হাতি ছিল। গেল 8 বছরে এসব হাতির কোনো হালনাগাদ তথ্য নেই বন বিভাগের কাছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।